কুড়িগ্রামে দুধকুমার নদের তীরবর্তী এলাকা প্লাবিত, দুই উপজেলার প্রায় 10,000 মানুষ পানিবন্দী। লালমনিরহাট ও রংপুরে ডুবেছে তিস্তা পাড়ের নিচু এলাকা। কিছু কিছু বাড়ি আংশিক ডুবে গেছে, তারপর চলাচলের খুব অবস্থা খারাপ। পানি বাড়তেছে খুব, বাড়ি ঘর দুয়ার মনে করেন বর্তমান তলার পথ। নেত্রকোনায় কৃষি ভর্তুকির তালিকায় অনিয়ম, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পরিবর্তে প্রভাবশালীদের স্বজনের নাম, দ্রুত সংশোধনের দাবি। অনেক কষ্ট করতেছি, কৃষি কাজ দেওয়ার কথা ছিল, আমরা ফুল কামার যাও একটা কাজ পাইনি। এলাকায় দিনতে চলছে, সাতজন মানুষ কামড়া আমার গরু, আমি এখন রুগী অসুস্থ। আমার নাম দেয় না দিতে পারি, কত মানুষের দিয়েছে যারা গৃহস্থী করছে এরা দিছে। ব্রাহ্মণবাড়িয়া ও ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় 3 জনের মৃত্যু। নড়াইলে ঝুঁকিপূর্ণ সাঁকোতে 50,000 মানুষের চলাচল, বছরের পর বছর সেতু নির্মাণের আশ্বাসেই আটকে আছে এলজিইডি। ময়মনসিংহে সরকারি দপ্তরের অভিযোগ বাক্স যেন তালাবদ্ধ শোপিস। যমুনার পরীক্ষামূলক অনুযোগের 2 সপ্তাহ পর সাড়া দিয়েছে মাত্র একটি অফিস। অনেকে আবার আসে, সরাসরি ফিজিক্যালি আসে, এসে রিসিভ করে নিয়ে যায়। মানে এরা বিশ্বাস করে রিসিভ করলে হয়তো কাজ হবে, কিন্তু অভিযোগ বাক্স দিলে কাজ হবে না। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে, আপনাদের সঙ্গে আছি আমি সাইফুদ্দিন রবিন। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। বৃষ্টি আর উজানের ঢলে বেড়েছে উত্তরের নদ নদীর পানি। এরই মধ্যে প্লাবিত হয়েছে কুড়িগ্রাম, লালমনিরহাট ও রংপুরের নিম্নাঞ্চল। ভোগান্তিতে পানিবন্দী এলাকার বাসিন্দারা। বানের জলে ডুবেছে ফসলি জমিও। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে উত্তরের কয়েক জেলায় দেখা দিতে পারে স্বল্পমেয়াদী বন্যা। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়ন। দুধকুমার নদের পানি উপচে প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চলের একের পর এক গ্রাম। বৃষ্টি আর উজানের ঢলে রোববার থেকে বাড়তে থাকে দুধকুমার নদের পানি। সোমবার সকাল থেকে বানের জল ঢুকতে থাকে তীরবর্তী নিচু এলাকায়। এরই মধ্যে নাগেশ্বরী ও ভুরুঙ্গামারী উপজেলার অন্তত 15টি ইউনিয়নের নিচু এলাকা প্লাবিত হয়েছে। ভোগান্তিতে বাসিন্দারা। অবস্থা খুবই খারাপ, বাড়িঘরের ডোবং অবস্থা, অর্থাৎ কিছু কিছু বাড়ি আংশিক ডুবে গেছে। বাড়ি ঘর দুয়ার মনে করেন বর্তমান তলার পথ। পানি প্রচুর পরিমাণ বাড়তেছে, বৃষ্টির কারণে চলাফেরার অনেক অসুবিধা, বাড়িতে পানি উঠে গেছে। বৃষ্টি আর ঢলের পানিতে ফুলে ফেপে উঠেছে তিস্তা নদীও। লালমনিরহাটের 5 উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তলিয়েছে গ্রামীণ সড়ক, ফসলি জমি, পানি ঢুকেছে বাড়িঘরেও। রান্না, খাওয়া ও গবাদি পশু নিয়ে বিপাকে বাসিন্দারা। ভুক্তভোগীরা বলছেন, প্রতি বছরই বর্ষায় দফায় দফায় তিস্তা পাড়ের নিচু এলাকা প্লাবিত হওয়ায় সীমাহীন ভোগান্তি পোহাতে হয়। বাড়ির পানি উঠছে, স্বামী অসুস্থ, খাবার নাই, এখন দোকান থেকে যে উঠি কিনে আনো বাবা, আনিয়ে ধরিয়ে না। খাওয়া দাওয়ার খুব একটু অসুবিধা, গরু ছাগল নিয়ে স্কুলে ঘরে ঘরে আছে। এখনো পানি বলতেছে, কমার কোনো বুদ্ধি দেখা যাচ্ছে না। পানিবন্দী মানুষের জন্য খাদ্য ও নগদ অর্থ বরাদ্দের কথা জানিয়েছেন জেলা প্রশাসক। দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রাপ্ত 220 মেট্রিক টন চাল এবং 5 লক্ষ টাকা আমরা বরাদ্দ করেছি আমাদের উপজেলা নির্বাহী অফিসারদের কাছে। তারা তাদের প্রয়োজনের নিরিখে তাদের ত্রাণ কার্যক্রম পরিচালনা করবে। রংপুরের গঙ্গাচড়া, কাউনিয়া ও পীরগাছার নিচু এলাকাও ডুবেছে তিস্তার পানিতে। পাশাপাশি বেড়েছে নদী ভাঙনের তীব্রতা। আমাদের গরু ছাগল সমস্ত চলে গেল ভাসি, গরু ছাগল, মুরগি, হাঁস আর জমিতে আবাসের সব শেষ। বছরের সময় হুট করে পানি বাড়ার কারণে রাস্তাঘাট এবং এদিকে যত বাড়িগুলো আছে, বাড়ি ঘর, এগুলো সব ডুবে গেছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগ এবং উজানে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয়ে আগামী কয়েকদিন ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এতে নীলফামারী, লালমনিরহাট, রংপুর ও গাইবান্ধার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা দেখা দিতে পারে। এছাড়া সিলেট ও ময়মনসিংহ বিভাগে কোথাও কোথাও নদী সংলগ্ন এলাকা সাময়িকভাবে প্লাবিত হতে পারে। জারিন অর্নি, যমুনা নিউজ। বন্যা পরিস্থিতির খবর জানবো সহকর্মীদের কাছ থেকে। শুরুতে যেতে চাই লালমনিরহাটে। আনিসুর রহমান যোগ দিচ্ছেন আমাদের সঙ্গে। আনিস, একটু জানাবেন নির্মাঞ্চলগুলোর অবস্থা কেমন দেখছেন, পানি নামার কোনো সম্ভাবনা দেখছেন কিনা?
রবিন, আমি কিন্তু এই মুহূর্তে রয়েছি লালমনিরহাটের আদিতমারি উপজেলা মহিষকছা স্পার বাদে। এখানে আপনাকে একটু যদি আমি দেখাতে পারি তিস্তা নদীর ভয়ঙ্কর সেই চিত্র। আমরা সকাল থেকে দেখেছি যে তিস্তা নদীর পানি বৃদ্ধি পাচ্ছিল, কিন্তু দুপুরের পর থেকে পানি কিছুটা কমতে শুরু করেছে। যে বাড়িগুলো তো হাঁটু পরিমাণ পানি ছিল সেখানে কিন্তু পানি কিছুটা কমে আসতেছে, আর এই কমে আসার কারণে মানুষের মাঝে কিছুটা স্বস্তি বিরাজ করছে। তবে আমি পানি উন্নয়ন বোর্ড আমাদের জানিয়েছেন যে এই আগামী 48 ঘন্টা ভারত মানে উজানে বৃষ্টিপাতের কারণে পানি আরো বাড়তেও পারে এবং স্বল্প মেয়াদী একটি বন্যা হতে পারে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে এই তিস্তা পাড়ের মানুষজন কিন্তু তারা এই বন্যায় বারবার এই বন্যার কারণে তারা কিন্তু অতিষ্ঠ হয়েছে, দুর্ভোগে রয়েছে। তারা চান যে এইরকম বারবার বন্যা আসতেছে, বারবার তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, দুর্ভোগে পড়ছে। তারা চান তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করা হোক। আর এই বাস্তবায়নের জন্য এর আগে বেশ কিছু আন্দোলনও হয়েছে। এখানকার লোকের চলে যাব রংপুরে আমাদের সহকর্মী সরকার মাঝহারুল মান্নান, সে বিস্তারিত জানাবেন আরো। সহকর্মী মাঝহার মান্নানের কাছ থেকেও আমরা জানবো সেসব খবরাখবর। লালমনিরহাট থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আনিসুর রহমান। যেতে চাই মাঝহার মান্নানের কাছে। মাঝহার মান্নান, আপনি একটু জানাবেন রংপুরে ঠিক কোন কোন এলাকায় এই বন্যা দুর্গত মানুষের দুর্ভোগটা একটু বেশি এবং কোন কোন এলাকা আসলে প্লাবিত হয়েছে? রংপুরের গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারি ইউনিয়নের ইসলি অর্থাৎ পশ্চিম ইসলি গ্রাম, আমি যদি আপনাদেরকে একটু দেখাতে পারি, এই অঞ্চলের যে চরাঞ্চল এবং নিম্নাঞ্চলগুলো আছে সব নিম্নাঞ্চলগুলোতে কিন্তু এভাবেই অববাহিকায় একেবারে পানি ঢুকেছে। আমরা একটা এই বাড়িতে ঢুকতে চাই, আমরা যদি আপনাদেরকে একটু বাড়িতে ঢুকতে চাই, দেখেন এখানে মোটামুটি 1 হাঁটুর মতো পানি হয়েছে এবং এই সব মানুষ কিন্তু এই যে এবার 3বার পানি বাড়লো, এই 3বার পানি বাড়ার সাথে সাথে কিন্তু এভাবে অর্থাৎ মোটামুটি 3 থেকে 4 মাস কিন্তু তারা এভাবে তাদের এই দুর্বিষহ বিবর্ণ জীবনযাপন করেন। আমরা একটি ঘরের মধ্যে ঢুকতে চাই, এটি রান্নাঘর। আমরা দেখছি যে এখানে রান্না করা হচ্ছে। আমরা যদি আপনাকে একটুখানি সেই চিত্রটি একটু দেখাতে পারি, এখানে সেই রান্নার চিত্র। এখানে আন্টি আছেন, তিনি দেখেন, আমরা যদি আপনাকে বলি যে কতগুলো অর্থাৎ একেবারে একটার উপর একটা রেখে তার উপর কিন্তু চুলো রাখা হয়েছে এবং সেখানে রান্না করা হচ্ছে। আমরা যিনি এখানে রাঁধছিলেন, আমরা তাকে যদি আপনাকে একটুখানি দেখাতে পারি, তিনি চকির উপরের মধ্যে কিন্তু পেঁয়াজ মরিচ কাটছেন একেবারে চকির উপরে। আমি একটু আপনার কাছে জানতে চাই যে এই কয়দিন থেকে এই অবস্থা মা? এগুলো তো মনে করো এই পানি পরশুদিন উঠছিল আবার নামি গেছে, আবার কালকে হুরুস করি মনে করো বন্যা পানি। কালকে কখন হুরুস করে ঢুকছে? মনে করো মাগরিবের পর কি এশার আগে। এখন কি অবস্থা? কেউ কি আসছিল দেখতে আপনাদের? না, কেউ আসেনি। কি নাম বাবা? আপনারা দেখছিলেন যে এই যে পশ্চিম ইসলি গ্রামের এই গৃহবধূ, তিনি যে রান্না করছেন, সেই রান্নার জায়গাটি আপনারা দেখছেন যে একেবারে চুলের উপর করা হয়েছে। এভাবেই কিন্তু বিবর্ণ দশা এই যে তিস্তা অববাহিকার যে চরাঞ্চল এবং নিম্নাঞ্চল আছে, এই রকমই কিন্তু অসংখ্য বাড়িঘরে পানি উঠেছে। তবে আসার কথা হচ্ছে পানিগুলো আস্তে আস্তে নেমেও যাচ্ছে। অনেক ধন্যবাদ সহকর্মী মাঝহার মান্নান। বৃষ্টির পানিতে জলাবদ্ধ হয়ে আছে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বাইপাস চৌরাস্তা এলাকা। সেখানে আছেন সহকর্মী গাজীপুর প্রতিনিধি পলাশ প্রধান, যুক্ত হচ্ছে তিনি। পলাশ, একটু জানাবেন জলাবদ্ধতার কারণে মানুষের ভোগান্তি আসলে কতটা বেড়েছে, যান চলাচল কতটা ব্যাহত হচ্ছে? রবিন, আমি একটু চিত্র দেখাতে চাই। সেটি হচ্ছে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ঠিক চৌরাস্তা বাইপাস এলাকায়। এটি কিন্তু আসলে এখন থেকে ঠিক আরও প্রায় 15 থেকে 20 মিনিট আগে যেটি চিত্র দেখিয়েছিলাম, যে প্রায় হাঁটুর সমান পানি ছিল এবং হাঁটুর সমান পানির পর কিন্তু আমরা দেখেছি যে এখানকার স্থানীয়রা দেখেছি কয়েকটি ভলান্টিয়ার ভিত্তিক তারা ড্রেনেজ থেকে ময়লা বের করছিল, অর্থাৎ পানি অনেকটাই আসলে কমছে। তবে এই ঢাকা ময়মনসিংহ মহাসড়ক দিয়ে কিন্তু প্রায় 31টি জেলার মানুষ যাতায়াত করে, যে কারণে দেখছি বাইপাস থেকে টঙ্গী অঞ্চল পর্যন্ত প্রায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। সেই দীর্ঘ যানজট সৃষ্টি হওয়ার কারণে কিন্তু ভোগান্তিতে পড়তে হচ্ছে এই রাস্তা চলাচলরত যত যাত্রীরা। তারা বলছে যে এই সামান্য বৃষ্টি হলে তাদের এই যে ভোগান্তির কারণে কিন্তু আসলে তারা এই মহাসড়কে যে চলাচলরত যত পরিবহন রয়েছে তারা সংকুচিত হয়ে যাওয়ার পর খানাখন্দে তারা বিভিন্ন জায়গায় আসলে খাদে পড়ে যায় পরিবহনে, আর যে কারণে কিন্তু দীর্ঘ সারি দেখতে পাই আমরা এই মহাসড়কে। আমরা কিছুক্ষণ আগে দেখেছি মহাসড়কে কিন্তু জাল দিয়ে তারা মাছ ধরছিল, এমনটা চিত্র দেখেছি। এটি কিন্তু আসলে নতুন কোনো নয় রবিন, এটি কিন্তু আসলে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এবং ঢাকা টাঙ্গাইল সড়কে সামান্য বৃষ্টি হলেই এই জলাবদ্ধতা সৃষ্টি হয়। আর জলাবদ্ধতা সৃষ্টি হলেই কিন্তু
প্রায় হাঁটু পর্যন্ত পানি হয়ে যায় এই মহাসড়কে। আর যে কারণে কিন্তু এই রাস্তা চলাচল তো যত যাত্রী পরিবহন একটি বিশাল একটি সমস্যা হয় সবচেয়ে বেশি গাজীপুরের শিল্প অঞ্চল এবং শিল্পের শ্রমিকদের। অনেক ধন্যবাদ সহকর্মী পলাশ প্রধান জানাচ্ছেন গাজীপুরের বৃষ্টিতে জলাবদ্ধতার খবরাখবর। নেত্রকোনায় অতিবৃষ্টি আর পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকের ভর্তুকি তালিকা তৈরিতে অনিয়মের অভিযোগ উঠেছে। তালিকায় প্রকৃত কৃষকদের না রেখে প্রবাসী সহ প্রভাবশালী স্বজনদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এমন অভিযোগ ক্ষতিগ্রস্তদের দ্রুত সংশোধনের দাবি তুলেছেন তারা। চলতি বছর নেত্রকোনায় অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ব্যাপক ক্ষতির মুখে পড়ে বুড়ো ফসল। কোনো কোনো এলাকায় এক মুঠো ফসলও ঘরে তুলতে পারেনি চাষিরা। ক্ষতি হওয়া এসব চাষিদের কথা চিন্তা করে কৃষকদের ভর্তুকি দেওয়ার ঘোষণা দেয় সরকার। পরে ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা তৈরি করে জেলা প্রশাসন ও কৃষি বিভাগ। তবে সেই তালিকায় ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। এখন যে আবেদন খাওয়ার জন্য ওগুলাতে কিছুগুলা দান করতে পারলাম, অনেক কষ্ট করতেছি। কৃষি কাজ দেওয়ার কথা ছিল, আমরা ফুল কামার গাঁও একটা কার্ড পাইনি। কষ্ট বৃষ্টি দিন যাইতেছে, খায় না খায় দিন যাইতেছে। 7 জন মানুষ কামড়া আমার গরু। আমি এখন রুগী অসুস্থ। না কার্ড নাম নিছে, নাম যেমন নামটা নিয়ে জমা দিতে আমাদের কার্ডটা দিছে না। এই যে আমরা কামার গাঁও, আমার যে কৃষক, একটা কৃষক কোনো কার্ড পেল। জেলার 10 উপজেলায় প্রাথমিক হিসেবে প্রায় 70,000 ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা করে প্রশাসন ও কৃষি বিভাগ। পরে যাচাই বাছাই শেষে 40,913 জন ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা করা হয়। তবে অভিযোগ উঠেছে সেই তালিকায় মোহনগঞ্জ উপজেলার আদর্শনগর এলাকায় যুক্ত হয় মৃত ব্যক্তি ও প্রবাসীদের নাম। রয়েছে প্যানেল চেয়ারম্যান সহ প্রভাবশালী পরিবারের একাধিক ব্যক্তির নামও। একই বাবার সন্তান 2-3 জন পাচ্ছে, মৃত ব্যক্তি পাচ্ছে, আপনার যারা বাহিরে আছে রাষ্ট্রে ওরা পাচ্ছে, ঢাকা শহরে যারা আছে ওরা পাচ্ছে। আমার নাম দেয় না, কত মানুষের দিছে, যারা গৃহস্থী করছেন এরা দিছে, আমার দিছে না। আমি তো পাইলামই না, আমাদের গ্রামে কেউই পাইল। আমি দুবার গেছি অফিসে, যাইলে ওরা কত বছর নাম নাই, তোমার তো নাম না গেল, তুমি যাবেন তো। তালিকার অনিয়মের বিষয়টি প্রশাসনের উপর দায় চাপালেন জেলা কৃষি কর্মকর্তা। এগুলো যেহেতু এখানে আমাদের যদি বলেন ত্রাণ মন্ত্রণালয় উপজেলা কমিটি ছিল এবং ইউনিয়ন কমিটি ছিল, সর্বোপরি বাছাই কমিটি এবং মাধ্যমে সমন্বয় করা হয়েছে। বিধায় এই বিষয়টা যদি এরকম হয়ে থাকে সেক্ষেত্রে সংশ্লিষ্ট যে দপ্তর এবং আমাদের যে উপজেলা পর্যায়ে যে ইউনিয়ন মহোদয়রা আছেন তারা এই বিষয়টি দেখবেন এবং এই পিছনে কি তাদের করণীয় কী বা কী করা যায় সেগুলো তারা চিন্তা ভাবনা করবেন। কয়েকটি এলাকায় অনিয়মের বিষয়টি স্বীকারও করলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা। সংশোধন করে প্রকৃত কৃষকদের তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে বলে জানান তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তার মহোদয়ের নেতৃত্বে একটা কমিটি গঠন করা হয়েছে। কমিটির মাধ্যমে যাচাই বাছাই চলছে, যদি এরকম অনিয়ম নজরে আসে তাৎক্ষণিক সেগুলো বাতিল করা হয়েছে। জেলা প্রশাসনের প্রাথমিক হিসেবে নেত্রকোনায় ঢলের পানিতে 70,000 কৃষকের 22,000 হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে, যার বাজার মূল্য প্রায় 313 কোটি টাকা। তাপস সরকার, যমুনা নিউজ। হামের উপসর্গ নিয়ে 24 ঘন্টায় ঢাকা, সিলেট, ময়মনসিংহে মারা গেছে আরও 4 শিশু। এ নিয়ে সিলেটে হাম ও উপসর্গ নিয়ে মারা গেছে 81 জন। জেলার হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে 74 জন। এছাড়া হাসপাতালগুলোতে মোট ভর্তি রোগীর সংখ্যা 290। ময়মনসিংহে নতুন রোগী ভর্তি হয়েছে 23 জন, সেখানে চিকিৎসাধীন আছে 95 জন। এছাড়া হামে আক্রান্ত রোগীদের ভিড় রয়েছে বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর ও খুলনার বিভিন্ন হাসপাতালে। কোথাও কোথাও আইসোলেশন ওয়ার্ডে শয্যা সংকট হওয়ায় ভোগান্তি বেড়েছে রোগী ও স্বজনদের। তবে হাম নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান চিকিৎসকদের। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ইট বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে 2 শ্রমিক নিহত হয়েছেন। সকালে উপজেলার মান্দারপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় ভাটা থেকে ইট বোঝাই ট্রাকটি মান্দারপুর চারগাছ এলাকার দিকে যাচ্ছিল। মান্দারপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারান চালক। ট্রাকটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান ট্রাকে থাকা 2 শ্রমিক মাসুক মিয়া ও আরমান মিয়া। আহত হন ট্রাক চালক ও হেলপার। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে ঝিনাইদহের শৈলকুপায় পিকআপ ও মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেছে এক শিক্ষার্থীর। নড়াইল যশোর সীমান্তে বুড়ি ভৈরব নদের উপর ভাঙাচোরা কাঠের সাঁকোই প্রায় 50,000 মানুষের ভরসা। রেলিংবিহীন ও ঝুঁকিপূর্ণ এই সাঁকো দিয়ে প্রতিদিন পার হচ্ছেন শিক্ষার্থী, শ্রমিক, সাধারণ মানুষ। এদিকে বছরের পর বছর সেতু নির্মাণের আশ্বাসেই আটকে আছে এলজিইডি।
কাঠের পাটাতনের বিভিন্ন অংশ ভেঙে পড়েছে নদীগর্ভে, নেই কোনো নিরাপত্তা রেলিংও। তবুও বিকল্প ব্যবস্থা না থাকায় প্রতিদিন এই সাঁকো ব্যবহার করছে হাজারো মানুষ। নড়াইল সদর উপজেলার শেখাটি ইউনিয়ন ও যশোর সদর উপজেলার বাসুন্দিয়া ইউনিয়নের মাঝখানে বয়ে গেছে বুড়ি ভৈরব নদ। স্থানীয়দের উদ্যোগে 2012 সালে প্রায় 100 মিটার দীর্ঘ ও 10 ফুট প্রশস্ত সাঁকোটি নির্মাণ করা হয়। তাদের অভিযোগ, সাঁকোটি বারবার সংস্কার করা হলেও স্থায়ী সমাধান হয়নি। এতে ঝুঁকি বেড়েছে চলাচলে, বর্ষাকালে ভোগান্তি বাড়ে কয়েক গুণ। আমাকে সেতুটা বেচাল খারাপ, আমাকে যার সাথে আষাঢ় টাষাঢ় খাতিয়ে মেয়ে ছেলে ফেলে পড়ে যায়। এটা চালাই পারা আসলে সম্ভব না, কারণ এটা জীবনের রিস্ক আছে। কিছুদিন পর এটা ভেঙে যায়, কিছুদিন আগে ওখানে ভেঙে গেছিল, এলাকাবাসী আবার ঠিক করছে। বৃষ্টি হলে এখান থেকে পারাপার হওয়া যায় না। দারুণ ক্ষতি, হাজার হাজার লোক চলাফেরা করে, এর জন্য মানুষজন পড়ে জড়িয়ে মরে। দীর্ঘদিন ধরে এই নদের উপর স্থায়ী সেতুর দাবি এলাকাবাসীর, তবে এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি বলে অভিযোগ তাদের। আমার বয়স এই 40 বছর। এই 40 বছর আগে থেকেই এই ব্রিজটা নির্মাণ কাজ শুরু হয়েছে, কিন্তু আমরা সঠিকভাবে পারাপার ব্যবস্থা পাইনি। সরকার এমনি মাইপে জুবিয়ে দেওয়া যায়, কিন্তু কোনো মূল্যায়ন করে না। হ্যাঁ, আমরা এখানে ব্রিজ চাই, সরকারের কাছে একটা ব্রিজ চাই। এখানে আমরা প্রতিদিন চলাফেরা করে এমনি দিয়ে, মনে করেন বৃষ্টি হলে চলাফেরার সমস্যা আছে আমাদের। এলজিইডি কর্মকর্তা জানান, ভৈরব নদের উপর সেতু নির্মাণের প্রক্রিয়া চলমান রয়েছে। এই প্রস্তাবনাটা সদর দপ্তরে পাঠানো আছে ইতিমধ্যে। আভ্যন্তরীণ নৌ অধিদপ্তর থেকে তারাও জাস্টিফিকেশন করে গেছে। প্রকল্প সদর দপ্তর থেকে ডিজাইন হয়েছে। আশা করছি এটা অনুমোদন পেলে আমরা দ্রুত কাজটি শুরু করতে পারবো। বুড়ি ভৈরব নদে দুই পাড়ের প্রায় 50,000 মানুষের যাতায়াতের অন্যতম মাধ্যম এই সাঁকো। জারিন অর্নি, যমুনা নিউজ। নরসিংদীতে এক শিশুর অর্ধগলিত মরদেহ এবং সড়কের পাশে থাকা ময়লার স্তূপ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে রায়পুরা উপজেলার বালুয়াকান্দি মাঠ থেকে নিখোঁজ শিশু তাসকিয়ার মরদেহ উদ্ধার করা হয়। পরিবার জানায়, গত বৃহস্পতিবার নিখোঁজ হয় তাসকিয়া। খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে থানায় জিডি করে পরিবার। আজ সকালে চরের মাঝে তার অর্ধগলিত মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে। এদিকে নরসিংদী মদনপুর সড়কের মাধবদীর খরমদি এলাকা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। নিহত দিগন্ত পুলিশের সোর্স হিসেবে কাজ করতে বলে জানায় পরিবার। চলতি বছরের জানুয়ারি থেকে 28 জুন পর্যন্ত সরাইল রিজিয়নের আওতাধীন সীমান্ত এলাকায় বিভিন্ন অভিযানে 330 কোটি 27 লাখ টাকা মূল্যের অবৈধ পণ্য জব্দ করেছে বিজিবি। এ সময় আটক করা হয় 140 জনকে। সকালে ময়মনসিংহ ব্যাটালিয়নের সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নুরুল আমিন বায়েজিদ। তিনি জানান, অভিযানে 309 কোটি 21 লাখ টাকার চোরাচালান পণ্য, 21 কোটি 66 লাখ টাকার মাদক, 15টি অবৈধ অস্ত্র ও 109 রাউন্ড গুলি জব্দ করা হয়েছে। অবৈধ অনুপ্রবেশ, মাদক ও চোরাচালান ঠেকাতে সীমান্তে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। চলতি বছরে এই পর্যন্ত সর্বমোট 330 কোটি 87 লক্ষ টাকা মূল্যের অবৈধ পণ্য জব্দ এবং 140 জন আসামি আটক করা হয়েছে। এর মধ্যে ময়মনসিংহ সেক্টর এককভাবে 14 কোটি 54 লক্ষ টাকা মূল্যের চোরাচালানি পণ্য জব্দ করে একজন আসামিকে আটক করেছে। সরকারি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে ময়মনসিংহের প্রায় সব সরকারি দপ্তরেই অভিযোগ বাক্স রাখা হয়েছে। পরিচয় গোপন রেখে সেখানে অভিযোগ জমা দেয়া যায়। অবশ্য বাস্তবের প্রতি নেই মানুষের বিন্দুমাত্র আস্থা। জেলার বেশিরভাগ সরকারি দপ্তরে বাক্স থাকলেও অভিযোগ জমা পড়ে খুবই কম। সেবাগ্রহীতারা বলছেন, অভিযোগ করলেও মেলে না কার্যকর প্রতিকার। সম্প্রতি টিআইবির জাতীয় খানা জরিপ 2025 সালের প্রতিবেদনে সেবা খাতে দুর্নীতির সূচকে ময়মনসিংহ বিভাগ শীর্ষে। এ পরিস্থিতিতে অভিযোগ বাক্সের কার্যকারিতা নিয়ে উঠেছে প্রশ্ন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল, রোগীদের অভিযোগ জানাতে রাখা হয়েছে একটি অভিযোগ বাক্স। উদ্দেশ্য সেবার মান নিশ্চিত করা। এই হাসপাতালে গত 7 দিন ধরে অসুস্থ শিশুকে নিয়ে ভর্তি রয়েছেন রবিউল ইসলাম, কিন্তু জায়গা হয়েছে ওয়ার্ডের মেঝেতে। ফ্লোরে থাকতে হয়, এখানে সবকিছু, এখানে খাওয়া দাওয়া, অনেক গন্ধ বা কান্নাকাটি একটা থাকে। প্রশ্ন ছিল, তার এই সমস্যা হাসপাতাল কর্তৃপক্ষকে অভিযোগ বাক্সে কিংবা মৌখিকভাবে জানিয়েছেন কিনা। আমার বিশ্বাস হয় অভিযোগ জানালেও কাজ হবে না, যার কারণে মানুষ বা আমিও জানি যতটুকু এটা কাজ হয় না, যার কারণে কেউ জানাইতে চায় না। অভিযোগ বক্সটা সেখানে আসলে আমাদের
কম অভিযোগে আসলে মানে মানুষের ড্রপিং যেটা সেটা কম হয়, মানে পরেই না এরকম বলা যায়। অভিযোগ বাক্স কতটা কার্যকর তা জানতে পরিচয় গোপন রেখে জেলার কয়েকটি সরকারি দপ্তরে রাখা বাক্সে পরীক্ষামূলকভাবে অভিযোগ জমা দেয় যমুনা টেলিভিশন। এরপর অপেক্ষা। 2 সপ্তাহের বেশি পার হলেও সদর উপজেলা নির্বাচন অফিস ছাড়া অন্য কোনো দপ্তর থেকে অভিযোগের বিষয়ে কোনো ধরনের যোগাযোগ করা হয়নি। অভিযোগ বক্স আসলে জনবান্ধবের অফিসের সাথে জনগণের একটা সম্পর্ক তৈরি করার একটা খুব ভালো একটা মাধ্যম, কারণ অনেক লোকজন আছেন বা অভিযোগকারী ব্যক্তি আছেন যারা সরাসরি বলতে চান না বা নিজের পরিচয় জানাতে চান না। তাহলে অন্য দপ্তরগুলো কেন উদাসীন? উত্তর খুঁজতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা ময়মনসিংহ আঞ্চলিক অফিসে যমুনা টিভি। দেখা যায় অভিযোগ বাক্সে ঝুলছে মরিচা ধরা তালা। দেখে মনে হয় দীর্ঘদিন খোলাই হয়নি। কর্মকর্তার কাছে প্রশ্ন, শেষ কবে খোলা হয়েছিল এই তালা? প্রতি মাসে প্রতি মাসের শেষে দিই আমরা ইমেল থেকে অনেকে আবার আসে, সরাসরি ফিজিক্যালি আসে, এসে রিসিভ করে নিয়ে যায়। মানে এরা বিশ্বাস করে রিসিভ করলে হয়তো কাজ হবে, কিন্তু অভিযোগ বাক্স দিলে কাজ হবে না, তাই মনে করে সেই জন্য দেয় না। জেলা প্রশাসন, পাসপোর্ট অফিস ও বিআরটি এর কর্মকর্তাদের দাবি, যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নের ফলে অভিযোগ বাক্সের ব্যবহার আগের তুলনায় কমে গেছে। ইলেকট্রনিক মিডিয়া ব্যবহারের ফলে মানুষ হচ্ছে যে ম্যানুয়ালি অভিযোগ দাখিল থেকে একটু বেরিয়ে এসেছে। মোবাইল মাধ্যমে জানতে পারে, একটা অভিযোগ বক্স আছে, অভিযোগ বক্সের মাধ্যমে জানাতে পারে, তবে অভিযোগ বক্সের মাধ্যমে অভিযোগ জানানোটা টেন্ডেন্সি। আমার মনে হয় যে ইজিলি যেটা করার চেষ্টা করে, যে সরাসরি গেলাম, বললাম, ইয়ে করলাম, লিখতে গেলে একটু সময় লাগে। তবে সুশাসন নিয়ে কাজ করা ব্যক্তিদের মতে, দিনের পর দিন অভিযোগ করার পর দৃশ্যমান ব্যবস্থা না হওয়ায় মানুষের আস্থা কমেছে। অভিযোগ করার পর অনেকেই হয়রানির আশঙ্কাও করেন। মানুষ মনে করে যে এই বাক্সে যদি কোনো অভিযোগপত্র দেওয়া হয় আসলে এটা কেউ দেখবে না, উল্টো দিকে যিনি অভিযোগ করেছেন তিনি হয়তো কোনো না কোনোভাবে ঝামেলায় পড়তে পারেন। অনেক মানুষ অভিযোগ বাক্সে অভিযোগ ফেলেন, সেটি দিনের পর দিন চলে যায়, এটি আসলে খোলা হয় না। এই যে মানুষ দীর্ঘদিন যাবত এটার কোনো প্রতিকার না পেয়ে আসলে আগ্রহ হারিয়ে ফেলেছে। এদিকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের সাম্প্রতিক প্রতিবেদনে ময়মনসিংহ বিভাগকে সেবা খাতে দুর্নীতির শীর্ষে স্থান দিয়েছে। ফলে প্রশ্ন উঠেছে, যেখানে দুর্নীতি এত বেশি সেখানে অভিযোগ বাক্স কেন কার্যকর ভূমিকা রাখতে পারছে না? এই যে দুর্নীতি বিচার হয় না, প্রতিরোধ হয় না, প্রতিকার হয় না। অভিযোগ বাক্সের উদ্দেশ্য ছিল সাধারণ মানুষের কণ্ঠস্বর প্রশাসনের কাছে পৌঁছে দেয়া, কিন্তু দিনের পর দিন সেই বাক্স যদি খালি পড়ে থাকে তাহলে প্রশ্ন থেকেই যায়, মানুষ অভিযোগ করতে চায় না নাকি অভিযোগ করে প্রতিকার পায় না? অভিযোগ ব্যবস্থার প্রতি আস্থা ফিরিয়ে আনতে কার্যকর ও দৃশ্যমান উদ্যোগ নেয়ার তাগিদ সংশ্লিষ্টদের। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।